আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী। এসএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব পদার্থের তিনটি অবস্থান নিয়ে, অর্থাৎ কঠিন, তরল এবং বায়বীয়। এই তিনটি অবস্থান সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানব। পদার্থ ও পদার্থের অবস্থা, 3 স্টেট অফ ম্যাটার। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয়। আচ্ছা, আমরা কিন্তু গত ভিডিওতে দেখেছি পদার্থ কাকে বলে। যে বস্তুর ভর আছে, আকার আছে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে বা জায়গা দখল করে তাকেই পদার্থ বলা হয়। যেমন হতে পারে বরফ, এরপর হতে পারে সেটা বই, খাতা, কলম, আমাদের ভৌত জগতে যা কিছু আছে তাই। এই পদার্থ কিন্তু আবার ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত। পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো হচ্ছে অণু, আর একটিকে বলা হয় বা পরমাণু। এই অণু বা পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা। যদিও আমরা এই অধ্যায়ে এই অণু পরমাণু নিয়ে পড়বো না, কিন্তু আমাদের এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ এর অনেক আইডিয়া আমাদের কাজে লাগতে পারে। এবং আমরা এই অণু পরমাণু সম্পর্কে কিন্তু আমাদের এসএসসি কেমিস্ট্রি 3rd চ্যাপ্টারে পড়ব। তবে যাই হোক, যে বস্তু নির্দিষ্ট ভর আছে, জায়গা দখল করে তাকেই পদার্থ বলা হয়। কক্ষ তাপমাত্রা। এখন কক্ষ তাপমাত্রা কাকে বলা হয়? কক্ষ তাপমাত্রা হচ্ছে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে মূলত কক্ষ তাপমাত্রা বলা হয়, বা একে বলা হয় যে রুম টেম্পারেচার। তো এই কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাস অবস্থান থাকে। যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, খাদ্য লবণ, মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায়, পানি, তেল, কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় এবং নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় থাকে। আবার তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থ কখনো কখনো কঠিন, কখনো তরল বা কখনো গ্যাসে রূপান্তর হয়। নিচে কঠিন, তরল এবং গ্যাসের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য আলোচনা করা হলো। আচ্ছা, এখানে কিন্তু একটা মজার ব্যাপার বলা হয়েছে যে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পদার্থের কি পরিবর্তন ঘটে? কঠিন বা কখনো তরল বা কখনো গ্যাসীয় অবস্থার রূপান্তর লাভ করে। থিঙ্ক অ্যাবাউট আইসক্রিম বা বরফ। আমরা বরফের কথা চিন্তা করি না কেন? বরফ কিন্তু কঠিন পদার্থ। কেন? কারণ বরফ শক্ত এবং এর আকার আছে। আচ্ছা, এই বরফটিকে যখন আমরা নির্দিষ্ট তাপমাত্রা দেব, অর্থাৎ বরফ কিন্তু হতে পারে সেটা -20-30 এরকম হতে পারে। এই বরফটিকে যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসবো, তখন কিন্তু সেটা আর বরফ থাকবে না, সেটা আস্তে আস্তে গলতে শুরু করবে। ঠিক একই রকমভাবে এই বরফটিকে যখন আমরা কি করব, এই বরফটিকে যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেবো, তখন সেটা গলতে থাকবে এবং এক পর্যায়ে সেটা পানিতে পরিণত হতে পারে তখন সেটার পরিমাপ থাকতে পারে 20 ডিগ্রি আর 25 ডিগ্রি থাকতে পারে। তো সেই তরল পদার্থ বা পানিটা যখন হয়ে যাবে, তখন সেটাকে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন সেই পানিটাকে তাপ দিতে থাকবো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন কিন্তু সেটা ফুটতে স্টার্ট করবে। অর্থাৎ তখন সেই তরল পদার্থ আমরা যখন দেখি না, আমাদের পাত্রে এই কিছু পানি নিয়ে যদি আমরা সেটা তাপ দিতে থাকি, হতে পারে অনেক সময় আমরা বিভিন্ন কিছু রান্নার ক্ষেত্রে আমরা পানি গরম করি, তখন কি হয়, আমাদের যখন আমরা পানি গরম করি তার উপর দিয়ে কিন্তু বাষ্প উঠতে থাকে, তাই না? সাদা ধোঁয়ার মতো। তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন কোনো তরল পদার্থকে আমরা তাপ দেবো, তখন সেটা বাষ্পে পরিণত হতে থাকে। এক পর্যায়ে সেটা বাষ্প হয়ে যায় এবং পাত্রে আমাদের কোনো পানি অবশিষ্ট থাকবে না। সো এই বিষয়গুলো আজকে আমরা চলো জেনে নিই। প্রথমে সলিড বা কঠিন পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আছে। আমরা জানি বরফ, এটা নির্দিষ্ট ভর হতে পারে। এরপর নির্দিষ্ট আকার আছে। বরফের বিভিন্ন আকার হতে পারে, আইসক্রিমের বিভিন্ন আকার হয়, আমরা দেখতে পারি। সো তার নির্দিষ্ট আকার আছে। আচ্ছা, এরপর নির্দিষ্ট আয়তন আছে। হ্যাঁ, অবশ্যই বরফের, মনে করো এটা একটা বরফ টুকরা, তো এটা নির্দিষ্ট আয়তন হতে পারে, দৈর্ঘ্য গুণন। আচ্ছা, এটার আয়তন আমরা বের করে ফেলতে পারি। এরপর সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে। হ্যাঁ, অবশ্যই এই বিষয়টা মনে রাখতে হবে। সব ধরনের পদার্থের কণাগুলো, এই পদার্থ কিন্তু এই পদার্থ, ফর এক্সাম্পল এটা বরফ, এই বরফ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যদিও আমরা জানি পানি H2O পানির সংকেত,
দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন পরমাণু সমানে এই পানিটা গঠিত হয়। সেই কঠিন পদার্থ হোক, সেটা যে কোনো বস্তু কঠিন পদার্থ হতে পারে, সেটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করে, একদম কাছাকাছি, এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা অনেক বেশি। আচ্ছা, আমরা সেটা জানি নি, একে আন্তঃআণবিক আকর্ষণ বল বলা হয়। আচ্ছা, কি বলছে এখানে? সব পদার্থ কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে। আচ্ছা, সকল পদার্থ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এবং এদের মধ্যে একটা আকর্ষণ বল থাকে। এটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল বা কণা আকর্ষণ বল। কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বেশি থাকে। আচ্ছা, কেন বেশি থাকে? কারণ কঠিন পদার্থের কণাগুলো এত কাছাকাছি অবস্থান করার কারণে কিন্তু এটার আকর্ষণ বলটা অনেক বেশি থাকে, এটা অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারে, আর এই জন্য কিন্তু এটা শক্ত একটা পিণ্ডের মতো দেখা যায় এবং এটাকে বিভিন্ন আকার দেওয়া যায়, এই জন্য কঠিন পদার্থের আকার আছে। আচ্ছা, এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থান থাকে, ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়। হ্যাঁ, এবার কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। আচ্ছা, তুমি কি পাথরের উপর চাপ প্রয়োগ করলে সেটাকে সংকুচিত করতে পারবে না? তাহলে কঠিন পদার্থকে চাপ প্রয়োগ করলে সহজে এর কণাগুলোকে সরিয়ে দেওয়া যায় না, অর্থাৎ সেটা সেই আকারেই থাকে। আচ্ছা, এরপর বলছে আবার তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়াতে থাকলে, আমরা যদি লোহার টুকরাকে যদি তাপ দিতে থাকি, সেটা কি সহজে সেটা কি পরিবর্তন ঘটবে? সেটা তাপ দিতে দিতে এক পর্যায়ে যে সেটার উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে আমরা দেখতে পাবো সেটা অনেকটা শেপ নেওয়া যায়, যেমন লোহার বিভিন্ন খণ্ডকে বিভিন্ন ধাতব জিনিসে পরিণত করা যায়। আচ্ছা, এগুলো আমাদের সলিড পদার্থ। তাহলে সলিড পদার্থের ক্ষেত্রে কী মনে রাখতে হবে? যে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি, এটা তরলের চাইতে এবং গ্যাসীয় পদার্থের চাইতে অনেক বেশি থাকে। আচ্ছা, এরপর আমরা চলো আলোচনা করি তরল পদার্থ বা লিকুইডস। আচ্ছা, তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে ও নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। কেন? তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন, সেই পাত্রে কিন্তু সে আকার ধারণ করে। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তরল পদার্থ সেই পাত্রে আকার ধারণ করে। তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর তুলনামূলকভাবে বেশি দূরত্ব অবস্থান করে। আচ্ছা, আমরা এখানে দেখলাম যে কঠিন পদার্থের কণাগুলো এত কাছাকাছি অবস্থান করে, অনেক কাছাকাছি, এবং এর চাইতে আমরা যদি তরল পদার্থের কণাগুলো অবস্থান করি, সেটা কঠিনের চাইতে একটু দূরে দূরে অবস্থান করে। এই কারণেই একটা জিনিস দেখলে আমরা চিন্তা করতে পারি, আমাদের বরফের দিকে তাকালে দেখতে পারি এটা শক্ত অনেক, বরফের চাইতে কিন্তু পানি অনেক শক্ত না, একদম নরম। তো তরল পদার্থ কারণ নরম হওয়ার কারণ হচ্ছে এর কণাগুলো দূরে দূরে অবস্থান করে, দূরে দূরে অবস্থান করার কারণে এটা কঠিন পদার্থের মতো অত শক্ত হয় না। আচ্ছা, তরল পদার্থে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে এবং তরল পদার্থে কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলক বেশি দূরত্ব অবস্থান করে এবং এদের আন্তঃআণবিক কণা আকর্ষণ বল কঠিন পদার্থের চাইতে কম। আচ্ছা, যে সকল পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে, যেমন কঠিন পদার্থ, তাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে, এবং তার সাথে যেহেতু তরল পদার্থ একটু দূরে দূরে অবস্থান করতেছে তাদের কণা, এজন্য তুলনামূলকভাবে কঠিন পদার্থের চাইতে তরল পদার্থের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা কম হবে, এটা সবচাইতে বেশি থাকবে। এবং এটা যদি 1 হয় তাহলে এটা যদি 1 হয় এটা হবে 2, অর্থাৎ এটার আকর্ষণ শক্তি সবচাইতে বেশি হবে এরপর তরল পদার্থ, কারণ এর কণাগুলো দূরে অবস্থান করতেছে। তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না, তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এর আয়তন হ্রাস পায় না, তবে এতে চাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। আচ্ছা, তরল পদার্থকে কি করলে? তরল পদার্থকে তাপ দিলে আয়তন বৃদ্ধি পায়, এই আয়তন বৃদ্ধির পরিমাপ কঠিন পদার্থের চেয়ে বেশি। সো তরল পদার্থের ক্ষেত্রে কি বিষয়টা মনে রাখতে হবে, এটা যদি আমরা কম্পেয়ার করি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করে, এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অনেক বেশি, এবং এই চাইতে তরল পদার্থের কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে, যাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চাইতে কম। এরপর চলো জেনে নিই গ্যাসীয় পদার্থ নিয়ে। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। কেমন ভর আছে? গ্যাসীয় পদার্থ কিভাবে ওজন করা যায়? আচ্ছা, আমরা যদি এখানে ফর এক্সাম্পল এখানে একসাথে 2টা বেলুন বাঁধা অবস্থায় রয়েছে, 2টা বেলুন এইখানে, এটার একটা লম্বা লাঠি হইতে পারে, এটার দুই পাশে 2টা বেলুন বাঁধা অবস্থায় আছে, ফোলানো অবস্থায়। তো এটা মিডল, আমরা ফর এক্সাম্পল এটা আমরা পরিমাপক যন্ত্রের মতো এরকম একটা স্থানে এটাকে বাঁধা হয়েছে। তো 2টা বেলুন দুই পাশে ফুলে দেওয়া হয়েছে। তো এখন যদি এই 2টা বেলুন মনে করো ফুলে দেওয়ার পরে একদম ইকুয়াল অবস্থান আছে,
মানে সমান অবস্থানে আছে। তো একটা বেলুনকে যদি আমি কোনোভাবে এটাকে যদি এরকম করে আমি ফাটিয়ে দেই, হ্যাঁ, একটা বেলুনকে যদি আমরা ফাটিয়ে দিই তাহলে কিন্তু এটার এইরকম অবস্থানে থাকবে না। তখন কি হয়ে যাবে, যখন আমরা এই পাশে একটা বেলুন ফাটিয়ে দেবো তখন আমাদের এটার শেপটা কীরকম হবে, এটার তখন স্ট্রাকচারটা বা শেপটা এরকম হয়ে যাবে, এটা একদম নিচে যাবে, এটা একদম উপরে যাবে। তাহলে যদি ভরই না থাকতো তাহলে কিন্তু এটা নিচের দিকে আসতো না, অর্থাৎ এটার ওজন আছে দেখে কিন্তু এটা নিচের দিকে চলে গেছে। সেই জন্য আমরা বলতে পারি যে গ্যাসীয় পদার্থের ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার কিংবা নির্দিষ্ট আয়তন নেই। হ্যাঁ, নেই। এটা যদি আমরা সিলিন্ডার রাখি, যে আমাদের বাসা বাড়িতে যে সমস্ত গ্যাসগুলো সিলিন্ডার রাখা হয়, তো সেগুলো কিন্তু কি তাদের সিলিন্ডার রাখা হয়, নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন নেই। যে কোনো পরিমাপ গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রের পুরো আয়তন দখল করে থাকে। একটা গ্যাসের পাত্র, আচ্ছা আমরা যদি একটা পানির পাত্রে পানি রাখি, ফর এক্সাম্পল আমি 1 লিটার একটা বোতলে, হ্যাঁ 1 লিটার হতে পারে, সেটা 1 লিটার একটা বোতলের মধ্যে আমি পানি রাখলাম। তো 1 লিটার একটা বোতলের মধ্যে যদি আমি ফর এক্সাম্পল 1/2 লিটার পানি রাখি এটার মধ্যে, তাহলে কিন্তু এটার অনেকটা জায়গা খালি থাকবে। কিন্তু আমি যদি এই থিঙ্ক অ্যাবাউট 1 লিটার বোতলের ভেতরেই যদি কোনোভাবে আমি গ্যাসটা ঢুকাইতে পারি, তাহলে কিন্তু এটা সমস্ত মানে এই বোতলের সমস্ত জায়গা জুড়ে কিন্তু এই গ্যাসটা থাকবে। তার মানে কি হচ্ছে, আমাদের তরল গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় সেটার যে দেয়াল আছে বা এটার যে চারপাশের দেয়ালটা রয়েছে সেই মানে সম্পূর্ণ জায়গাটা জুড়ে এই গ্যাসীয় পদার্থটা থাকে। তো কী বলছি, গ্যাসীয় পদার্থ যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রে পুরো আয়তন দখল করে। গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন ও তরলের চাইতে অনেক বেশি দূরে অবস্থান করে বলে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা তরল পদার্থের চাইতে আরও অনেক কম। থিঙ্ক অ্যাবাউট এভাবে যদি আমরা বিষয়টাকে চিন্তা করি, আমরা কিন্তু একটু আগে দেখলাম যে কঠিন পদার্থের কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করতেছে, অ্যান্ড দেন আমরা দেখলাম যে আমাদের তরল পদার্থের কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করতেছে এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো একদম দূরে দূরে অবস্থান করে। হ্যাঁ, এই কণাগুলো একদম দূরে দূরে অবস্থান করে, যার কারণে একটা কণা থেকে আরেকটা কণার ডিস্টেন্সটা বেশি হওয়ার কারণে এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা তরল এবং কঠিন পদার্থের চাইতে অনেক কম। কারণ একটা কণার চাইতে আরেকটা কণার যদি আমাদের দূরত্ব থাকে তাহলে এটা কিন্তু মানে এটার কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করতেছে এবং এটা তুলনামূলকভাবে অনেক তরল পদার্থের চাইতে এবং কঠিন পদার্থের চাইতে একদম অনেক নরম হবে। নরম বলতে এটাকে একদম গ্যাসীয় পদার্থ যাকে বলা হয়, যাকে আমরা দেখতেই পাই না গ্যাসটাকে, ঠিক আছে। তো কণাগুলোর বিষয়গুলো আমাদের কম্পেয়ার করতে হবে। একদম কঠিন পদার্থ, এতে কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করে, যার কারণে এটা শক্ত এবং বিভিন্ন আকার দেওয়া যায়। এরপর তরল পদার্থ, কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করে এবং এদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন পদার্থের চাইতে কম, এবং গ্যাসীয় পদার্থ যাদের আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কঠিন তরলের চাইতে কম, এবং এদের আকারের ক্ষেত্রে কঠিন পদার্থ বিভিন্ন আকার দেওয়া যায়, কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। যে পাত্রে রাখা হয় সে পাত্রে আকার ধারণ করে, এবং গ্যাসীয় পদার্থে কী করা হয়, যে কোনো আয়তনের পাত্রে রাখলে গ্যাসীয় পদার্থ সেই পাত্রে পুরো আয়তন দখল করে